এবার যেখানে আমরা যাবো যে আলোচনায় সেটা হচ্ছে দেখো এলআর বর্তনী। এলআর বর্তনী ক্যাপিটাল এল একটা হাইফেন দিয়ে লিখবে ক্যাপিটাল আর, তারপর লিখবে বর্তনী। আচ্ছা, এই সেশনটা যখন শেষ হয়ে যাবে তারপরে 5 মিনিট বাদে আবার লগ ইন করবে সেম আইডি পাসওয়ার্ড দিয়ে, আর একটা সেশন নিতে হবে। তার কারণ আমাদের প্রথম দিকে কিছুটা সময় নষ্ট হয়েছে, যার জন্য আমরা নাহলে টাইম শর্টেজ হয়ে যাবে। আমরা শেষ করে দেবো আজকে এই চ্যাপ্টারটি। দেখো এলআর বর্তনী, এলআর বর্তনীর কনসেপ্টটা কি? দেখো আমরা যেটা বারবারই বলছি যে যেখানে আমি একটা ইন্ডাক্টর ইউজ করবো, একটা ইন্ডাক্টর যখন তুমি ইউজ করবে, সেই ইন্ডাক্টরের মধ্যে দিয়ে যখন তুমি একটা কারেন্ট পাঠাচ্ছ, ইন্ডাক্টরের মধ্যে কি হচ্ছে? একটা সেলফ ইন্ডাকশন হচ্ছে। যখনই সেলফ ইন্ডাকশনটা হচ্ছে সঙ্গে সঙ্গে সেখানে একটা ইনডিউসড কারেন্ট ফ্লো করছে। ইনডিউসড কারেন্ট কি করছে? তোমার মেন কারেন্টকে অপোজ করছে। তার ফলে যখনই কোনো একটা বর্তনীতে আমরা একটা ইন্ডাক্টর ইউজ করি, এই মেন কারেন্ট যেটা যাচ্ছে সেটা যেহেতু বাধা পায়, ফলে মেন কারেন্ট তার ম্যাক্সিমাম ভ্যালুতে পৌঁছতে খানিকটা সময় লাগে। তাহলে এই যে মেন কারেন্ট জিরো থেকে তার ম্যাক্সিমাম ভ্যালুতে পৌঁছচ্ছে এগেইনস্ট ইনডিউসড কারেন্ট, এটাকে বলি গ্রোথ। এটাকে বলি আমরা গ্রোথ, যে কারেন্টটা জিরো থেকে বাড়তে বাড়তে তার ম্যাক্সিমাম ভ্যালুতে পৌঁছবে, কিন্তু এটা হতে একটু সময় লাগবে। কেন সময় লাগবে? কারণ ইনডিউস কারেন্ট তোমার মেন কারেন্টকে অপোজ করবে, এটাকে বলা হয় গ্রোথ। আবার ঠিক একই রকম যখন একটা ইন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করছে, এবার তুমি সুইচ অফ করে দিলে, সুইচ অফ করে দিলে কারেন্টটা তো জিরো হয়ে যাবে। তাহলে কারেন্টটা যখন জিরো হচ্ছে তখন তো কারেন্ট আবার কমছে, একটা ম্যাক্সিমাম ভ্যালুতে কারেন্ট ফ্লো করছে। তুমি সুইচ অফ করলে তাহলে কারেন্ট ম্যাক্সিমাম ভ্যালু থেকে আস্তে আস্তে জিরোতে আসবে। এই যে জিরোতে আসছে কারেন্ট একটা ম্যাক্সিমাম ভ্যালু থেকে, সেখানেও কারেন্টের একটা চেঞ্জ হচ্ছে। ডিউ টু দ্যাট চেঞ্জ অফ কারেন্ট সেখানেও আবার একটা ইনডিউস কারেন্ট হবে, এবং সেই ইনডিউস কারেন্ট তখন এই কারেন্টের যে হ্রাস পাওয়া, কারেন্টটা যে কমে যাচ্ছে, এটাকে বাধা দেবে। তার ফলে কারেন্টটা জিরোতে আসতে আবার একটু সময় লাগবে। সুইচ অফ করার সাথে সাথে কারেন্ট জিরোতে আসবে না, যেহেতু ইনডিউস কারেন্ট কারেন্টের যে ডিক্রিজ হওয়া, এই ডিক্রিজ হওয়াটাকে, কারেন্ট যে কমে যাচ্ছে জিরোতে আসছে, এটাকে বাধা দেবে। এটাকে বলা হয় ডিকে। তাহলে কারেন্ট যখন জিরো থেকে ম্যাক্সিমামে পৌঁছচ্ছে কোনো একটা ইন্ডাক্টরের মধ্যে, এটা হচ্ছে গ্রোথ। আর কারেন্ট ম্যাক্সিমাম থেকে যখন জিরোতে আসছে, এটাকে বলে ডিকে। গ্রোথ বা ডিকে দুটোর ক্ষেত্রে একটা সময় লাগবে, কারণ সব ক্ষেত্রেই একটা ইনডিউস কারেন্ট হবে যেটা মেন কারেন্টের যে পরিবর্তন সেটাকে বাধা দেবে অ্যাকর্ডিং টু লেন্স ল। তো আমাদের সেই টাইমটার সাথে কারেন্টের রিলেশন বার করতে হবে, যে কারেন্টের সাথে তাহলে সময়ের সম্পর্কটা কি, যে কারেন্ট সময়ের সঙ্গে কিভাবে পরিবর্তন হবে। অর্থাৎ কারেন্ট জিরো থেকে ম্যাক্সিমামে যাবে, তাহলে সেক্ষেত্রে কারেন্টের সাথে সময়ের সম্পর্ক কি, এটাকে বলছি গ্রোথ রিলেশন। আবার কারেন্ট ম্যাক্সিমাম থেকে যখন জিরোতে আসছে, তখন কারেন্টের সাথে সময়ের সম্পর্কটা কি, যে কতটা সময় বাদে কারেন্ট জিরো হবে, সেটাকে বলে ডিকে। তাহলে এই গ্রোথ আর ডিকের একটা ক্যালকুলেশন আমাদের করতে হবে। ঠিক এরকম একটা ক্যালকুলেশন দেখবে আমরা ধারকের ক্ষেত্রেও করেছিলাম, সেটাকে বলেছিলাম সিআর সার্কিট। তো এখানে সেটা করবো আমরা এলআর এর ক্ষেত্রে। তাহলে দেখো সার্কিটটা আগে লিখে নাও। এলআর সার্কিট মানে একটা ইন্ডাক্টর থাকবে, এই হচ্ছে একটা ইন্ডাক্টর যার ইন্ডাক্টেন্স এল। আর ধরো একটা বর্তনীতে নিশ্চয়ই রেজিস্ট্যান্স থাকবে কোথাও না কোথাও, এই হচ্ছে আর, এটাকে বলে এলআর সার্কিট। এল এবং আর সিরিজে থাকে। আর এখানে একটা ব্যাটারি থাকবে যার সাহায্যে তুমি কারেন্ট পাঠাবে। ব্যাটারির ইএমএফটা ধরো ই, আর এখানে ধরো একটা সুইচ আছে, সুইচ কে। সুইচ যখন অফ থাকবে তখন এখানে নিশ্চয়ই কোনো কারেন্টের ফ্লো হচ্ছে না, সেক্ষেত্রে কোনো ইনডিউস ইএমএফ বা ইনডিউস কারেন্টও হবে না, সুইচ অফ থাকবে। এবার যখনই সুইচ অন করব, তাহলে ইনিশিয়ালি সুইচ কে ইজ অফ, দেখো ইনিশিয়ালি সুইচ কে ইজ অফ। তাহলে প্রাথমিকভাবে সুইচ কে অফ থাকলে বা বন্ধ থাকলে, প্রাথমিকভাবে সুইচ কে খোলা থাকলে, অফ মানে এখানে সুইচ খোলা আছে মানে কানেকশন নেই, প্রাথমিকভাবে সুইচ কে খোলা থাকলে বর্তনীতে প্রবাহ মাত্রা হবে শূন্য। ইনিশিয়ালি when switch K is off, then current in the circuit is zero. এবার তুমি সুইচ কে অন করবে। when switch K is on, then current starts to flow. সুইচ K কে বন্ধ করা হলে বা যুক্ত করা হলে, when switch K is on, then current starts to flow. সুইচ কে অন করলে তড়িৎ প্রবাহ শুরু হবে। এবার ধরো এনি ইনস্ট্যান্ট কারেন্ট ফ্লো শুরু হয়েছে, আস্তে আস্তে কারেন্ট যাচ্ছে, সেলফ ইন্ডাকশন হচ্ছে, ইনডিউস কারেন্ট তোমার মেন কারেন্ট যেটা ফ্লো করছে তাকে বাধা দিচ্ছে। এবার ধরো যে কোনো একটা মুহূর্তে মানে আফটার টাইম টি, সুইচ অন করার টি সময় বাদে তুমি দেখছো এই বর্তনীতে কারেন্ট ফ্লো করছে কতটুকু, আই।
দেখো আফটার টাইম টি কারেন্ট ইন দ্য সার্কিট ইজ আই, টি সময় পরে বর্তনীর প্রবাহ মাত্রা আই, টি সময় পরে বর্তনীর প্রবাহ মাত্রা আই। তাহলে যখনই এখানে বর্তনীতে তুমি তড়িৎ প্রবাহ পাচ্ছ, তাহলে সঙ্গে সঙ্গে এই যে ইন্ডাক্টরটা তার মধ্যে একটা ইনডিউসড ইএমএফ হবে। তাহলে দেখো ইনডিউসড ইএমএফ অ্যাক্রস দ্য ইন্ডাক্টর, আবেশ কুণ্ডলীর দুই প্রান্তে আবিষ্ট তড়িৎচালক বল মড অফ ই, আমরা মডিউলাসে লিখছি, সেটা কত হবে এল ডিআই ডিটি। আর রোধের দুই প্রান্তে বিভব পার্থক্য potential difference across the resistance V is equal to IR, V is equal to IR। এবার দেখো according to Kirchhoff's voltage law, আমরা যদি KVL অ্যাপ্লাই করি according to Kirchhoff's voltage law, দেখো according to KVL Kirchhoff's voltage law অনুযায়ী দেখো সাপ্লাই ইএমএফ কত আছে E, এই সাপ্লাই ইএমএফ থেকে তোমাকে ইনডিউসড ইএমএফ কে মাইনাস করতে হবে। কেন মাইনাস করতে হবে? কারণ ইনডিউসড ইএমএফ টা কি করবে, কারেন্ট যেদিকে যাচ্ছে অর্থাৎ ডিআইডিটি রেট অফ চেঞ্জ অফ কারেন্টটা যে কারণে হচ্ছে তাকে বাধা দেবে অ্যাকর্ডিং টু লেন্স ল। তাহলে ডিআইডিটি এই যে কারেন্টের পরিবর্তনটা হচ্ছে এটা কেন হচ্ছে, ডিউ টু ইএমএফ ক্যাপিটাল ই। তাহলে এই ইএমএফ এখানে কারেন্টকে ফ্লো করাচ্ছে, তাহলে ইনডিউসড ইএমএফটা কি হবে, এই ইএমএফটাকে অপোজ করবে। তাহলে ইনডিউসড ইএমএফটা এই ইএমএফ থেকে মাইনাস করতে হবে, কারণ ওকে অপোজ করবে, বাধা দেবে। তাহলে এবার লিখবে অ্যাকর্ডিং টু কার্চফস ভোল্টেজ ল E মাইনাস mod of induced EMF equal to IR। এবার এখানে E মাইনাস এটা হবে L DI dt, বসিয়ে দিলাম ভ্যালুটা IR। তাহলে আমরা লিখতে পারি L DI dt is equal to E minus IR। তাহলে DI by E minus IR equal to 1 by L dt। এবার বোথ সাইডে মাইনাস আর দিয়ে মাল্টিপ্লাই করো, বোথ সাইডকে মাইনাস আর দিয়ে মাল্টিপ্লাই করলে মাইনাস আর ডিআই ই মাইনাস আইআর এটা মাইনাস আর বাই এল ডিটি। এবার এখানে আমরা ইন্টিগ্রেশন করতে হবে, কারণ কারেন্টের ভ্যালু 0 থেকে আই হবে। আমি প্রথমে কারেন্ট কত বলেছিলাম 0, সুইচ অন করার টি সময় বাদে কারেন্ট কত হয়েছে আই, তাহলে কারেন্টটা 0 থেকে আই হয়েছে। তাহলে এবার বোথ সাইডকে ইন্টিগ্রেট করো, দেখো উভয় পক্ষকে সমাকলন করে পাই ইন্টিগ্রেটিং বোথ সাইড, ইন্টিগ্রেটিং বোথ সাইড, তাহলে কি হবে ইন্টিগ্রেশন মাইনাস আর ডিআই ই মাইনাস আইআর মাইনাস আর বাই এল ডিটি। এবার ইন্টিগ্রেশন লিমিট দেবে কি, প্রথমে কারেন্ট কত ছিল 0, টি সময় বাদে কারেন্ট কত হয়েছে আই, তো 0 টু আই, আর টাইমটা 0 থেকে টি। এবার তোমরা ইন্টিগ্রেশন করতে জানো, আমি একবারে উত্তর লিখে দিচ্ছি। এটাকে যখন ইন্টিগ্রেট করবে, ইন্টিগ্রেট করলে এর অ্যানসারটা একবারে লিখে দিই, এর অ্যানসারটা আসবে log e মাইনাস আইআর। এবার লোয়ার লিমিট আর আপার লিমিটটা থাকবে, আর এটা হবে মাইনাস আর বাই এল টি। এবার এখান থেকে আমি এখানে চলে আসি, এটাকে হায়ার লিমিট মাইনাস লোয়ার লিমিট করলে দেখো আসবে log e মাইনাস আইআর, একবার লিখে দিচ্ছি ডিভাইডেড বাই e, আর এখানটা হবে মাইনাস r বাই l ইনটু t। ইন্টিগ্রেশন তোমরা জানো, প্রত্যেককে পারবে আশা করি। তাহলে e মাইনাস আইআর বাই e ইকুয়াল টু মাইনাস r বাই l t। এবার এটাকে সাজালে কি আসছে e মাইনাস আইআর বাই e ইকুয়াল টু e টু দি পাওয়ার মাইনাস r t বাই l। এবার এটাকে দেখো 1 মাইনাস IR বাই e টু দি পাওয়ার মাইনাস RT বাই L। এবার একটু সাইড চেঞ্জ করি, তাহলে IR বাই e কত আসছে 1 মাইনাস e টু দি পাওয়ার মাইনাস RT বাই L। আমার কারেন্ট বার করতে হবে, তাহলে I ইকুয়াল টু হয়ে গেল E বাই R 1 মাইনাস e টু দি পাওয়ার মাইনাস RT বাই L। এই একটা সমীকরণ আমরা পেলাম কারেন্টের সাথে সময়। I ইকুয়াল টু
E by R ব্র্যাকেট 1 মাইনাস e টু দি পাওয়ার মাইনাস RT বাই L। এবার দেখো এখানে বুঝতেই পারছো এই যে কারেন্টটার ম্যাক্সিমাম ভ্যালু কোনটা হবে, এই যে মাইনাস e টু দি পাওয়ার মাইনাস RT বাই L এই টার্মটা যদি 0 হয়ে যায় তাহলে আমার I এর ভ্যালু ম্যাক্সিমাম হবে। তাহলে I বাই E বাই R, তাহলে দেখো যে ম্যাক্সিমাম ভ্যালু অফ কারেন্ট, কারেন্টের সর্বোচ্চ মান বা শীর্ষ মান, পিক ভ্যালু অফ কারেন্ট, একই কথা, ম্যাক্সিমাম ভ্যালু অফ কারেন্ট অর পিক ভ্যালু অফ কারেন্ট কত হবে, ম্যাক্সিমাম ভ্যালু অফ কারেন্ট, এটাকে আমরা I নট দিয়ে রিপ্রেজেন্ট করি, I সাফিক্স 0 বা I নট, এটা কত হবে তাহলে E বাই R, ইকুয়েশন তাই বলছি তাই না, এই যে 1 মাইনাস সামথিং, এই মাইনাস পার্টটা 0 হলেই তোমার কারেন্ট ম্যাক্সিমাম হবে, তাহলে সেটা কত হয়ে যাবে E বাই R। তাহলে ম্যাক্সিমাম ভ্যালু অফ কারেন্ট অর পিক ভ্যালু অফ কারেন্ট, ম্যাক্সিমাম ভ্যালুকে পিক ভ্যালুও বলতে পারো, তাহলে পিক ভ্যালু বা ম্যাক্সিমাম ভ্যালু অফ কারেন্ট, তাহলে সেটা কত হচ্ছে E বাই R। তাহলে আমরা ইকুয়েশনটাকে লিখতে পারি therefore I equal to I not 1 minus e to the power minus R by L into T, এভাবে লিখতে পারি। এবার এই যে R by L এটাকে যদি রেসিপ্রোকাল করো, এখানে লিখবে পাশে যে L by R, এই জিনিসটাকে আমরা টাউ চিহ্ন দিয়ে রিপ্রেজেন্ট করি, এটাকে বলে টাইম কনস্ট্যান্ট। L by R এই রিপ্রেজেন্টটা করব টাউ দিয়ে, টাউটাকে বলবো আমরা টাইম কনস্ট্যান্ট। তাহলে L by R যদি টাউ হয়, এখানে তো R by L আছে, তাহলে এটা হয়ে যাবে 1 by টাউ। তাহলে লাইনটাকে এভাবে লেখা যাবে I equal to I naught 1 minus e to the power minus t by tau। এইভাবে আমরা ইকুয়েশনটাকে ফাইনালি লিখি, I equal to I naught 1 minus e to the power minus t by tau। তাহলে টাউটা কোনটা, L by R, এটাকে বললাম টাইম কনস্ট্যান্ট। এবার এটা একটু ভালো করে দেখো আমরা টাউকে কেন টাইম কনস্ট্যান্ট বলছি। তাহলে এই যে L by R, L by R টাকে আমি টাউ দিয়ে রিপ্রেজেন্ট করলাম, এখানে যেহেতু R by L আছে তাই এটাকে 1 by টাউ করে দিলাম, তাহলে হলো t by টাউ। এবার টাউটাকে কি দেখো, টাউ মানে হচ্ছে L by R, এটাকে আমি বলি টাইম কনস্ট্যান্ট। কেন টাইম কনস্ট্যান্ট বলা হয়, তুমি এটা ইউনিট বার করো। দেখো ইউনিট অফ টাউ আমরা আজকে মাত্র শিখেছি যে L এর ইউনিট বা m এর ইউনিট একটা হয় ওহম সেকেন্ড, আমরা আজকে পড়লাম। তাহলে L বা m এর ইউনিট হতে পারে একটা ওহম সেকেন্ড, আর R তার ইউনিট কি হয় ওহম, তাহলে ওহম তো কেটে যাবে, তাহলে কি হবে এটা সেকেন্ড। তাহলে দেখো ইউনিট অফ টাউ হয়ে যাচ্ছে কি সেকেন্ড, মানে সময়ের একক। সেই জন্য L বাই R কে যখন টাউ দিয়ে রিপ্রেজেন্ট করি এটাকে বলি আমরা টাইম কনস্ট্যান্ট, যেহেতু ইউনিটটা সেকেন্ড। তাহলে মাত্রা কত হবে, যদি প্রশ্ন করো হোয়াট ইজ দ্য ডাইমেনশন অফ টাইম কনস্ট্যান্ট, তাহলে সেটা হবে ক্যাপিটাল T। ডাইমেনশন অফ টাইম কনস্ট্যান্ট, ডাইমেনশন অফ টাউ সেটা হবে ক্যাপিটাল T। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসে L বাই R কে টাইম কনস্ট্যান্ট কেন বলে, কারণ L বাই R এর ইউনিটটা হচ্ছে সেকেন্ড বা মাত্রা হচ্ছে T, সেজন্য বলে টাইম কনস্ট্যান্ট। তাহলে আমরা L বাই R কে টাউ দিয়ে রিপ্রেজেন্ট করলে ইকুয়েশনটা হবে I equal to I naught 1 minus e to the power minus t by tau। এটাকে বলে ইকুয়েশন অফ গ্রোথ। আচ্ছা এলআর বর্তনীতে কারেন্টের গ্রোথের ইকুয়েশন হচ্ছে এটা। এবার দেখো এই যে কারেন্টের ইকুয়েশন তুমি পেলে, আমরা এলআর সার্কিটে কি বলছি দেখো, কারেন্ট যখন ফ্লো করবে ইনডিউস কারেন্ট ওকে অপোজ করবে, ইনডিউস কারেন্ট যখন ওকে অপোজ করবে কারেন্ট তার পিক ভ্যালু মানে I নট, কারেন্টের ভ্যালু I নট হতে একটা সময় লাগে, কারেন্ট তার ম্যাক্সিমাম ভ্যালুতে পৌঁছতে একটা টাইম নেই। এবার প্রশ্ন হচ্ছে কারেন্ট তাহলে ম্যাক্সিমাম ভ্যালুতে পৌঁছতে কতটা সময় নেবে, তাহলে কতটা সময় নেবে কারেন্ট তার ম্যাক্সিমাম ভ্যালুতে পৌঁছতে দেখো। এবার দেখো ফ্রম ইকুয়েশন 2 ভালো করে এগুলো বুঝবে, ফ্রম ইকুয়েশন 2 if t equal to infinite, আমি যদি এই t এর ভ্যালুটা অসীম ধরি, যে আমি অসীম সময় ধরে কারেন্ট পাঠাবো, তাহলে দেখো আমার ইকুয়েশন কি আসছে I equal to I naught 1 minus e to the power minus infinity by tau। তো infinity by tau মানে ইনফাইনাইটই হবে, তাহলে এটা হয়ে যাচ্ছে দেখো I naught 1 minus 1 by e to the power infinity, তাহলে এটা হয়ে গেল কত 1 by infinity, 1 by infinity মানে 0, তাহলে I naught মানে কত E by R। তাহলে কারেন্ট তার পিক ভ্যালু বা শীর্ষ মানে পৌঁছচ্ছে, কারেন্টের ভ্যালু শীর্ষ মান বা পিক ভ্যালু সমান হচ্ছে, কিন্তু কতক্ষণ বাদে হচ্ছে অসীম সময় বাদে, মানে তুমি সুইচ অন করার ইনফাইনাইট সময় পরে তোমার এলআর সার্কিটে কারেন্ট তার ম্যাক্সিমাম ভ্যালুতে পৌঁছবে। প্র্যাকটিক্যালি এটা সম্ভব নয়।
প্র্যাকটিক্যালি এটা সম্ভব নয়। তার মানে প্র্যাকটিক্যালি কোনো এলআর সার্কিটে কারেন্ট তার ম্যাক্সিমাম ভ্যালু বা শীর্ষ মানে পৌঁছতে পারে না, কারণ সেক্ষেত্রে টাইম লাগে ইনফাইনাইট, অসীম সময় ধরে কারেন্ট পাঠাতে হয়। অসীম সময় মানে কত ঘন্টা, কত বছর, কেউ জানে না। তার ফলে কোনোদিনই একটা এলআর বর্তনীতে কারেন্ট তার পিক ভ্যালুতে পৌঁছতে পারে না। তাহলে কারেন্ট, এবার ধরো দ্বিতীয় একটা ক্ষেত্র দেখি। ধরো এবার আমি কারেন্টটাকে দেখবো যখন টি এর ভ্যালু টাউ হবে, টাউ মানে এল বাই আর, অর্থাৎ আমি টাইম কনস্ট্যান্ট যতটা তত সেকেন্ড ধরে যদি কারেন্ট পাঠাই, টাইম কনস্ট্যান্ট যতক্ষণ তত সেকেন্ড ধরে যদি আমরা কারেন্ট পাঠাই, তাহলে দেখো আই এর ইকুয়েশন কি হচ্ছে, যদি আমি টি এর ভ্যালুটাকে টাউ এর সমান করে দিই, এটা -1 হয়ে যাবে। তাহলে টি এর জায়গায় টাউ বসালে টাউটা কেটে -1, তাহলে i ইকুয়াল টু হবে i0 1 - 1 বাই e। এটাকে ক্যালকুলেট করলে তোমাদের ক্যালকুলেটরে আসবে 0.63 i0, অর্থাৎ কারেন্টটা হবে 63% অফ ম্যাক্সিমাম কারেন্ট। তাহলে একটা এলআর বর্তনীতে যদি আমি টাইম কনস্ট্যান্টের সময় যতটা, টাইম কনস্ট্যান্টের যে ভ্যালুটা আসবে তত সেকেন্ড ধরে যদি কারেন্ট পাঠাই সুইচ অন করার পরে, আমরা দেখবো কারেন্টের ভ্যালু, পিক ভ্যালু কত হবে 63%। পিক ভ্যালু 63% কারেন্ট তুমি সেখানে পাবে। এবং কোন একটা এলআর সার্কিটের পারফরম্যান্স ঠিক এই কারেন্ট অনুযায়ী করা হয়। যেমন ধরো একটা টিউব লাইটে আমরা চোখ কয়েল ইউজ করি বা একটা ইন্ডাক্টর ইউজ করি, তো টিউব লাইটের সুইচ অন করলে দেখবে টিউব লাইট সঙ্গে সঙ্গে জ্বলে না, কিছুক্ষণ পরে জ্বলে। কেন কিছুক্ষণ পরে জ্বলে? কারণ ইনডিউস কারেন্ট মেন কারেন্টকে অপোজ করে, তাই মেন কারেন্টটা তার পিক ভ্যালুতে পৌঁছতে সময়ের কতটা, ইনফাইনাইট। তাহলে ইনফাইনাইট সময়গুলোতে কিছু হয় না। তার মানে টিউব লাইটটা কখন জ্বলবে? তাই একটা টিউব লাইট ঠিক তখনই জ্বলে যখন ওই চোখ কয়েলের মধ্যে কারেন্টটা ম্যাক্সিমাম কারেন্টের 63% হয়। তুমি সুইচ অন করলে এবার যে কারেন্টটা ফ্লো করছে, তাহলে সেই কারেন্টের ভ্যালু যখন ম্যাক্সিমাম কারেন্টের 63%-এ পৌঁছবে, ঠিক তখন তোমার টিউব লাইটটা জ্বলবে। যাতে 2-4 বার ব্লিঙ্ক করে, ব্লিঙ্ক করতে করতে তারপর জ্বলে। ওই ব্লিঙ্ক করতে যেটুকু সময় লাগছে সেটুকু সময় কারেন্ট হয়ে যাচ্ছে ম্যাক্সিমাম কারেন্টের 63% এবং তোমার টিউব লাইটটা অন হয়ে যাচ্ছে। যার জন্য টিউব লাইট বা যেখানেই চোখ কয়েল ইউজ করা থাকে সেখানেই দেখবে যন্ত্রটা স্টার্ট হতে একটু সময় নেয়, কিছুক্ষণ বাদেও চালু হয়। তাহলে এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এই যে ইকুয়েশনটা পেলাম আমরা কারেন্টের, i ইকুয়াল টু i0 1 - e টু দি পাওয়ার -t/τ। তাহলে এখানে কারেন্টের সাথে সময়ের লেখো একটু গ্রাফটা কেমন হবে। তোমরা হয়তো পরীক্ষায় বললো ড্র দা গ্রোথ কার্ভ অফ এলআর সার্কিট, যে এলআর বর্তনীতে গ্রোথ কার্ভ অঙ্কন করো। তাহলে গ্রোথ কার্ভ কি করে আঁকবে? তাহলে গ্রোথ কার্ভটা আঁকার সময় দেখো তুমি এক্স অ্যাক্সিসে রাখবে সময়কে, ওয়াই অ্যাক্সিসে রাখবে কারেন্টকে। তাহলে কারেন্টের ম্যাক্সিমাম ভ্যালু কোনটা হয়? i0, যেটা E/R। এটা হচ্ছে ম্যাক্সিমাম কারেন্টের লাইন। কারেন্ট প্রথমে কত ছিল? 0। এবার এই গ্রাফটা দেখো, কারেন্ট I0 এর ভ্যালু কখন পাবে তুমি? I ইকুয়াল টু I0 কখন হয়? যখন টাইমটা হয় ইনফিনিটি। তার মানে কোনোদিনই তোমার কারেন্ট তার ম্যাক্সিমাম ভ্যালুতে পৌঁছতে পারবে না, অর্থাৎ তোমার গ্রাফটা হবে এক্সপোনেনশিয়াল কার্ভ। এরকম ভাবে তুমি গ্রাফটা পাবে। তোমার গ্রাফ কখনোই কিন্তু এই ডটেড লাইনটা যেটা ম্যাক্সিমাম কারেন্টকে ডিনোট করছে তাকে স্পর্শ করবে না, এক্সপোনেনশিয়াল কার্ভ। এখানে দেখো গ্রাফটা কিছুটা সময় স্ট্রেট লাইন আছে, এই যতটুকু সময় স্ট্রেট লাইন পাচ্ছ গ্রাফটাকে, সেইটুকু সময় যে টাইমটা পেলে এই টাইমটাই হচ্ছে টাউ, যেটা তোমার টাইম কনস্ট্যান্ট মানে L/R। অর্থাৎ এখানে যে কারেন্টটা পাবে এটা হবে 0.63 I0, অর্থাৎ টাইম কনস্ট্যান্ট বাদে কারেন্ট হয়ে গেল 0.63 I0, মানে পিক ভ্যালু অফ কারেন্টের 63%। ততক্ষণ গ্রাফটা স্ট্রেট লাইন থাকে, তারপরে গ্রাফটা টার্ন হয়ে যায় মানে কার্ভ হয়, এবং এটা এক্সপোনেনশিয়াল কার্ভ। কখনোই কিন্তু পিক ভ্যালুকে ছেদ করবে না, মানে ডটেড লাইনকে গ্রাফটা কখনোই টাচ করবে না, কারণ তোমার কারেন্ট কখনোই সর্বোচ্চ মানে পৌঁছতে পারবে না। তাই এটাকে বলি আমরা গ্রোথ কার্ভ। এই গ্রাফটা তোমার পরীক্ষায় আঁকতে দিতে পারে। তাহলে এটা হচ্ছে গ্রোথ হলো। এবং আমরা যেটা দেখলাম যে কোনো এলআর সার্কিটে কারেন্ট কখনোই তার সর্বোচ্চ মানে পৌঁছতে পারে না। এবার দেখো ডিকে। ডিকের ক্ষেত্রে যে কারেন্ট যখন এবার কমবে, মানে আমি সুইচ অফ করলাম, সুইচ অফ করলে কারেন্ট আস্তে আস্তে কমবে, অর্থাৎ এখানেও কারেন্টের একটা পরিবর্তন হবে। ফলে যখন কারেন্ট তুমি সুইচ অফ করবে তাহলে কারেন্টের যে চেঞ্জ হবে, ডিউ টু দ্য চেঞ্জ অফ কারেন্ট, সেখানেও কিন্তু আবার একটা ইনডিউস কারেন্ট হবে, যেটা তোমার কারেন্টের হ্রাস পাওয়াকে বাধা দেবে। তাহলে সেক্ষেত্রে কারেন্টের সাথে সময়ের সম্পর্ক বার করতে হবে। এটাকে বলি আমরা ডিকে অফ এলআর সার্কিট। ডিকে অফ এলআর সার্কিটের দেখো বর্তনীটা কি হবে। ডিকের ক্ষেত্রে
যখন আমরা ডিকেটা করব, ডিকের ক্ষেত্রে এই ব্যাটারিটার কোনো ভূমিকা থাকবে না, অর্থাৎ সুইচকে অফ করা থাকবে। কিন্তু সবসময় মনে রাখবেন ডিকে তখনই হবে যখন গ্রোথ হবে, আগে গ্রোথ তারপর ডিকে। গ্রোথ না করে কখনো ডিকে করা যাবে না, আগে তোমাকে এলআর সার্কিটে গ্রোথ করতে হবে, মানে কারেন্ট তার ম্যাক্সিমাম ভ্যালুতে পৌঁছবে। হলো, এবার তুমি সুইচ অফ করলে কারেন্ট জিরোতে আসবে। তাহলে যখন ডিকে হচ্ছে তখন অলরেডি আমি কিন্তু কারেন্ট ম্যাক্সিমামে পৌঁছেছি, যদিও প্র্যাকটিক্যালি কারেন্ট ম্যাক্সিমাম ভ্যালুতে পৌঁছয় না, কিন্তু থিওরিটিক্যালি যখন আমরা ক্যালকুলেশন করব আমরা ধরে নেব যে কারেন্ট কোথায় আছে, তার ম্যাক্সিমাম ভ্যালু। এবার আমি সুইচ অফ করে দিলাম, এবার কারেন্ট ম্যাক্সিমাম ভ্যালু থেকে কমছে, কমতে কমতে কোথায় আসবে, জিরোতে। এটাকে বলছি আমরা ডিকে। তাহলে ডিকের ক্ষেত্রে আমরা কি করব, প্রথমে সুইচটাকে আমরা টার্ন অফ করব। তাহলে দেখো যে আফটার গ্রোথ সুইচ কে ইজ টার্নড অফ, যে গ্রোথ হওয়ার পর সুইচ কে ইজ টার্নড অফ, সুইচ কে কে অফ করে দিলাম। দেন কারেন্ট স্টার্টস টু ডিক্রিজ, কারেন্টের মান হ্রাস পেতে শুরু করলো। এবার এই যে কারেন্টের মানটা কমছে, এবার দেখো এক এনি ইনস্ট্যান্ট যে কোনো মুহূর্তে এলআর বর্তনীর প্রবাহ মাত্রা ধরো আই, এলআর বর্তনীর প্রবাহ মাত্রা আই, এলআর বর্তনীর প্রবাহ মাত্রা আই। তাহলে সেক্ষেত্রে এবার ইকুয়েশনটা কি হবে, তুমি তো সুইচ অফ করে দিয়েছো, সুইচ অফ করে দিয়েছো মানে এই যে ইএমএফটা এটা ইনভ্যালিড, এর কোনো আর ফাংশন নেই। তাহলে আমরা যে ইকুয়েশনটা লিখেছিলাম দেখো কেভিএল এর ক্ষেত্রে, আমরা কেভিএল এর ক্ষেত্রে ইকুয়েশনটা কি লিখেছিলাম, ফ্রম কারচফস ভোল্টেজ ল আমরা ইকুয়েশন লিখেছিলাম E মাইনাস মড অফ E ইকুয়াল টু IR। এটা ছিল আমার ইকুয়েশন গ্রোথের সময়। কিন্তু এখানে এখন সুইচ অফ করে দিয়েছো, যেই সুইচ অফ করে দিয়েছো তাহলে ব্যাটারিটা ইনঅ্যাক্টিভ হয়ে গেল, অর্থাৎ E এর ভ্যালুটা জিরো হয়ে গেল, এই ইটা আর থাকবে না, হবে মাইনাস মড অফ E ইকুয়াল টু IR। এবার মড অফ E মানে কত, L didt, যে সুইচ অফ করার ধরো t সময় বাদে বর্তনীতে প্রবাহ মাত্রা আছে I, তাহলে এটা হবে L didt ইকুয়াল টু IR। দিকের ক্যালকুলেশনটা একদম সোজা। এবার তাহলে এখান থেকে দেখো di বাই I ইকুয়াল টু হবে মাইনাস অফ 1 বাই L dt। এবার এটাকে সিম্পল ইন্টিগ্রেশন করে দেব, di বাই R মাইনাস 1 বাই L dt। এবার লিমিটটা কি হবে, দেখো ডিকে কখন হচ্ছে, আমি আগে গ্রোথ করলাম, কারেন্ট ম্যাক্সিমামে পৌঁছলো, এবার আমি সুইচ অফ করছি, কারেন্ট হ্রাস পাচ্ছে। তাহলে যখন সুইচ অফ করলাম তখন কারেন্ট কত হয়ে আছে, ম্যাক্সিমাম। তাহলে এখানে ইনিশিয়াল কারেন্ট হবে ম্যাক্সিমাম কারেন্ট I0, আর কারেন্ট আগে ইনস্ট্যান্ট কত পাচ্ছ তুমি I, আর টাইমটা 0 থেকে t। তাহলে এবার এখানে যখন ইন্টিগ্রেশন করবে এটা log I বাই I0 হয়ে যাবে, আমি একবারে লিখে দিলাম। আর এখানে একটা r থাকবে, rটা লেখা হয়নি, তা r ছিল, rটা লিখে নাও, মাইনাস r বাই L, আর dt এর ইন্টিগ্রেশনে t হবে। তাহলে di বাই I তাহলে মাইনাস r বাই L dt ইন্টিগ্রেশন করলে log বেস I বাই I0 ইকুয়াল টু মাইনাস r বাই L ইনটু t। এবার এটাকে তাহলে সাজালে কি হচ্ছে দেখো I বাই I0 e টু দি পাওয়ার মাইনাস r বাই L ইনটু t। তাহলে I ইকুয়াল হয়ে গেল I0 e টু দি পাওয়ার মাইনাস RT বাই L। এবার এখানে তুমি টাইম কনস্ট্যান্টটা ইউজ করতে পারো, টাইম কনস্ট্যান্টটা ইউজ করলে এটা হয়ে যাবে e টু দি পাওয়ার মাইনাস t বাই টাউ। আমরা টাউ মানে লিখেছিলাম L বাই R, টাইম কনস্ট্যান্ট। তাহলে এই হয়ে গেল আমার ইকুয়েশন অফ ডিকে। এখানেও দেখো কারেন্ট জিরোতে কখনো নামবে না। এবার দেখো দুটো কেস, যে ইফ টাইম যদি ইনফাইনাইট হয় তাহলে এটা কত আসছে, তাহলে I ইকুয়াল টু I0 e টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি, দ্যাট ইজ I0 বাই e টু দি পাওয়ার ইনফিনিটি। তাহলে I0 বাই ইনফিনিটি মানে হয়ে গেল 0। তাহলে কারেন্ট জিরোতে আসতে পারে, কিন্তু সেক্ষেত্রে সময়টা দিতে হবে অসীম। তাহলে ডিকের ক্ষেত্রেও কারেন্ট কখনোই তার জিরোতে আসবে না। তাহলে গ্রোথের ক্ষেত্রে যেটা শিখলাম যে কারেন্ট কখনো তার পিক ভ্যালু মানে ম্যাক্সিমাম ভ্যালুতে পৌঁছতে পারে না, I0 কখনো হয় না, টাইমটা ইনফাইনাইট দিতে হয়। ঠিক সেরকম গ্রোথের পর যখন তুমি সুইচ অন করবে কারেন্ট আস্তে আস্তে হ্রাস পেতে থাকবে, সেক্ষেত্রেও কারেন্ট কখনো জিরোতে আসবে না। তার মানে এলআর বর্তনীতে সুইচ অফ করার পরেও কিছু না কিছু কারেন্ট অবশিষ্ট থেকে যাবে, কিছু না কিছু কারেন্ট অবশিষ্ট থেকে যাবে, কারেন্ট কখনোই পুরোপুরি জিরো হবে না। যে কারণে কোনো একটি ইন্ডাক্টর যদি বর্তনীতে ব্যবহার করা হয়, ব্যবহার হওয়ার পর সেই ইন্ডাক্টরে সুইচ অফ থাকা সত্ত্বেও কখনোই হাত দিতে নেই।
যেই তুমি হাত দেবে তুমি ইলেকট্রিক শক রিসিভ করবে, কারণ ওই যে কারেন্টটা রয়ে যাচ্ছে ওর মধ্যে সুইচ অফ করা সত্ত্বেও সেই কারেন্টটা তোমার দেহে প্রবাহিত হবে এবং তুমি ইলেকট্রিক শক রিসিভ করবে। যার জন্য কোনো ইন্ডাক্টর ব্যবহার হওয়ার পর সুইচ অফ করা হলেও সেই ইন্ডাক্টরে কখনো হাত দিয়ে স্পর্শ করতে নেই, তাহলে ইলেকট্রিক শক লাগবে তোমার। এবার যদি দেখো আমি টাইমটাকে টাইম কনস্ট্যান্টের সমান ধরি, t ইকুয়াল টু যদি টাউ হয় দ্যাট ইজ L বাই R, তাহলে কারেন্ট কত হচ্ছে দেখো, তাহলে এটা হচ্ছে -1, তাহলে I নট বাই E ক্যালকুলেশন করলে হবে 0.37 I নট, তার মানে 37% অফ পিক ভ্যালু অফ কারেন্ট বা ম্যাক্সিমাম কারেন্ট। তাহলে টাইম কনস্ট্যান্ট পর্যন্ত ততটা সময় যদি আমি ডিকে করাই তাহলে কারেন্ট কত হয় 37%। তাহলে টাইম কনস্ট্যান্টের ক্ষেত্রে গ্রোথ কত ছিল 63% অফ পিক ভ্যালু, আর ডিকের ক্ষেত্রে হচ্ছে 37% অফ I নট। তাহলে ডিকের গ্রাফ কিরকম হবে, যদি গ্রাফ আঁকতে হয় t ভার্সেস I, এটা ছিল পিক ভ্যালু অফ কারেন্ট, তাহলে এখানে 0 তে কারেন্ট পিক ভ্যালুতে আছে, দেখো আমরা ইনিশিয়াল লিমিটটা I নট নিয়েছিলাম, তাহলে I নট থেকে গ্রাফ শুরু হবে। এবার যত সময় যাবে কারেন্ট আস্তে আস্তে কমবে, কিন্তু কখনোই 0 হবে না, অর্থাৎ তোমার গ্রাফ কখনোই টাইম অ্যাক্সিসকে টাচ করবে না, এক্সপোনেনশিয়াল গ্রাফ কখনোই টাইম অ্যাক্সিসকে টাচ করবে না। তাহলে এই যে স্ট্রেট লাইন পার্টটা, যতটুকু তুমি স্ট্রেট লাইন পাচ্ছ, এই স্ট্রেট লাইন পার্টটা হচ্ছে তোমার টাইম কনস্ট্যান্টকে রিপ্রেজেন্ট করে L বাই R, যেখানে কারেন্ট হয়ে যায় 0.37 অফ I নট, 37% অফ I নট পিক ভ্যালু 0.37 I নট, এটা হচ্ছে তোমার কারেন্ট দ্বারা। কথা বোঝা গেল? এটা হচ্ছে ডিকের কারেন্ট। ডিকের ক্যালকুলেশনটা একদম ইজি, গ্রোথের ক্যালকুলেশনটা একটু বড়। তাহলে এটাকে বলি আমরা এলআর সার্কিট। দেখো বোঝা গেল বিষয়টা? ক্যাপাসিটরটা আমরা একটা এরকম করেছিলাম, সেটাকে বলে সিআর সার্কিট, আর এটা হচ্ছে এলআর সার্কিট। দেখো কারো কোনো ডাউট থাকলে সে বলবে, এখানে বুঝতে হবে ঠিকঠাক করে, টোকা নিয়ে অত ব্যতিব্যস্ত হবে না, কারণ আমি তো পিডিএফটা দিয়েই দেবো পুরো, তুমি সেখান থেকেও করতে পারবে, তুমি বোঝাটার দিকে আগে ধ্যান দাও। দেখো কোনো কোশ্চেন আছে কারণ? দেখো আমাদের পরে যেখানে যাবো আমরা, এটা আমাদের এই চ্যাপ্টারের লাস্ট টপিক, তাহলে আমাদের চ্যাপ্টার কমপ্লিট হবে, সেটা হচ্ছে হল এফেক্ট। দেখো হল এফেক্ট, HALL, হল এফেক্ট। তো হল এফেক্টে কি বলছে দেখো, একটা ঘটনা, জাস্ট একটা হল নামক একজন বিজ্ঞানী এটাকে ইনভেন্ট করেছিলেন, তাই জন্য তার নামানুসারে এটাকে বলা হয় হল এফেক্ট। তো হল এফেক্টে কি বলছে দেখো, হল এফেক্ট। তো হল এফেক্টে বলছে দেখো, ধরো একটা ব্লক আছে, মেটাল ব্লক, একটা মেটাল ব্লক, এই মেটাল ব্লকের লেন্থ ধরো L আর এর হাইটটা ধরো B। এবার এই মেটাল ব্লকটার মধ্যে দিয়ে ধরো তুমি একটা কারেন্ট পাঠাচ্ছ, কতটা কারেন্ট যাচ্ছে, সাপোজ I কারেন্ট ফ্লো করছে। এবার এই মেটাল ব্লকে যেদিকে কারেন্ট ফ্লো করছে তার সাথে পারপেন্ডিকুলারলি যদি আমরা একটা ম্যাগনেটিক ফিল্ড প্রয়োগ করি, তাহলে দেখা যায় যে এই মেটাল ব্লকটার উপরের তল আর নিচের তল, তার মধ্যে একটা পোটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট হয়, যেটা মেটাল ব্লকের মধ্যে দিয়ে I কারেন্ট যাচ্ছে। এবারে মেটাল ব্লকে যেদিকে কারেন্টটা যাচ্ছে তার সাথে পারপেন্ডিকুলার ডিরেকশনে যদি আমি একটা ম্যাগনেটিক ফিল্ড প্রয়োগ করি, তাহলে এই মেটাল ব্লকের আপার সারফেস আর বটম সারফেসের মধ্যে একটি বিভব পার্থক্য সৃষ্টি হয়। সেই বিভব পার্থক্যটাকে বলা হয় হল ভোল্টেজ। বিভব পার্থক্যটাকে বলা হয় হল ভোল্টেজ। আর ঘটনাটাকে, যে ঘটনাটা আমরা দেখলাম বা বুঝলাম, এই ঘটনাটাকে বলা হয় হল এফেক্ট। তাহলে এবার এই হল ভোল্টেজটা আমাদের মাপতে হবে, যে একটা কারেন্ট যাচ্ছে তার সাথে পারপেন্ডিকুলার আমি একটা ম্যাগনেটিক ফিল্ড প্রয়োগ করলাম, তাহলে এই টপ আর বটম সারফেসের মধ্যে কতটা পোটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট হচ্ছে। তো প্রথমে আগে বুঝতে হবে কেন পোটেনশিয়াল ডিফারেন্স হয়, তারপর তার ক্যালকুলেশন। তো আমরা দেখো কি করব, এই যে ব্লকটা আমরা নিয়েছি এটা তো ত্রিমাত্রিক, তো এখানে আমরা তিনটে অ্যাক্সিস ধরি। সাপোজ এই সাইডটা হচ্ছে তোমার y অ্যাক্সিস, ধরো এই সাইডটাকে আমি বলছি y অক্ষ, এই সাইডটাকে বললাম আমি x অক্ষ, আর এই সাইডটা ধরো z অক্ষ। এবার তাহলে এখানে দেখো এই উপরের তল আর নিচের তলের মধ্যে যদি বিভব পার্থক্য সৃষ্টি হয়,
তাহলে আমি উপরের তলের সাথে এই নিচের তলটাকে যদি একটি গ্যালভানোমিটার দিয়ে কানেক্ট করে রাখি, উপরের আর নিচের তলকে, তাহলে যদি এখানে কারেন্ট ফ্লো করে এবং তার সাথে সমকোণে আমি একটা ম্যাগনেটিক ফিল্ড দিই, দিলে যদি আপার সারফেস আর বটম সারফেসের মধ্যে একটা পটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট হয়, তাহলে এই গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে একটা কারেন্ট ফ্লো করবে। কারেন্ট ফ্লো করলে গ্যালভানোমিটারের কাঁটার ডিফ্লেকশন হবে। তাহলে যদি আমরা গ্যালভানোমিটার কাঁটার ডিফ্লেকশন দেখতে পাই, তাহলে এটা কনফার্ম যে এই গ্যালভানোমিটারে কারেন্ট ফ্লো করছে। দ্যাট মিন্স এই আপার সারফেস আর বটম সারফেসের মধ্যে একটা পটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট হয়েছে, যে পটেনশিয়াল ডিফারেন্সটাকে আমি বললাম হল ভোল্টেজ। তাহলে এবার এখানে আমাকে কি করতে হবে, কারেন্ট যেদিকে যাচ্ছে তার বিপরীত, তার সাথে পারপেন্ডিকুলার, তো কারেন্টটা কোন অক্ষে আছে, y অক্ষে। তো কারেন্ট যদি y অক্ষে থাকে, তাহলে x অক্ষ বরাবর আমি একটা ম্যাগনেটিক ফিল্ড প্রয়োগ করছি। পারপেন্ডিকুলার হতে হবে ম্যাগনেটিক ফিল্ডটা। তাহলে কারেন্ট যে ডিরেকশনে যাচ্ছে তার সাথে পারপেন্ডিকুলার ডিরেকশনে আমি একটা ম্যাগনেটিক ফিল্ড প্রয়োগ করলাম। এবার কি হবে, দেখো কারেন্ট মানে কি, একটা বর্তনীতে বা একটা পরিবাহীতে কারেন্ট মানে সেখানে ইলেকট্রন ফ্লো করে উইথ ড্রিফট ভেলোসিটি। কোন দিকে ফ্লো করে, যেদিকে কারেন্ট যাচ্ছে তার উল্টো দিকে। তাহলে এই যে মেটাল ব্লকটা, এর মধ্যে প্রচুর ফ্রি ইলেকট্রন আছে, যেদিকে কারেন্ট যাচ্ছে তার বিপরীত দিকে এই ফ্রি ইলেকট্রন গুলো মুভ করছে উইথ ড্রিফট ভেলোসিটি vb। এটা আমরা ওহমস ল জেনেছি। তাহলে কারেন্টের ইকুয়েশনটা কি হবে, তাহলে কারেন্টের সমীকরণ দেখো, কারেন্ট ইকুয়াল টু ne avd, এটা হচ্ছে ক্রস সেকশন, এটা কারেন্টের ইকুয়েশন, I ইকুয়াল টু ne avd। তাহলে কারেন্ট যেদিকে যাচ্ছে ইলেকট্রন ফ্লো করছে তার বিপরীত দিকে উইথ ড্রিফট ভেলোসিটি। তাহলে ড্রিফট ভেলোসিটিটা কত হবে, তাহলে ড্রিফট ভেলোসিটি দেখো I বাই NEA। আগে বিষয়টা বুঝে নাও, লেখালেখি পরে করবে, নোট আমি দিয়ে দেবো, সেখান থেকে পেয়ে যাবে। তাহলে কারেন্ট যাচ্ছে y অ্যাক্সিসে, তাহলে উল্টো দিকে অর্থাৎ নেগেটিভ y অ্যাক্সিসে। কারেন্ট যদি y অ্যাক্সিসে যায়, তাহলে ড্রিফট ভেলোসিটিটা কোন দিকে থাকবে, নেগেটিভ y অ্যাক্সিসে। তাহলে নেগেটিভ y অ্যাক্সিসে আমার ইলেকট্রনের ড্রিফট ভেলোসিটি হচ্ছে I বাই NEA, I বাই NEA। তাহলে এটাকে আমরা ভেক্টর ফর্মে কি লিখতে পারি, এখানে তাহলে একটা আমি মাইনাস j ক্যাপ লিখতে পারি, কারণ এটা নেগেটিভ y অ্যাক্সিস বরাবর হবে, along নেগেটিভ y অ্যাক্সিস। তাহলে along নেগেটিভ y অ্যাক্সিস আমরা পাবো ড্রিফট ভেলোসিটিকে, কারেন্ট যাচ্ছে y অ্যাক্সিসে। তাহলে আমরা ভেক্টর ফর্মে লিখতে পারি vd ইকুয়াল টু vd মাইনাস j ক্যাপ, এইভাবে লিখতে পারো। vd এর জায়গায় vd এর মডুলাসটা বসিয়ে দিতে পারো I বাই NEA যখন দরকার হবে। তাহলে vd কে ভেক্টর আকারে লিখবো vd মাইনাস j ক্যাপ, কারণ এই ভেলোসিটিটা নেগেটিভ y অ্যাক্সিসে আছে, আর vd এর মানটা কত, I বাই NEA, এটা হচ্ছে vd এর মানটা। এবার তাহলে দেখো যে ইলেকট্রন গুলো যাচ্ছে নেগেটিভ y অ্যাক্সিস, আর ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে দিয়েছো, x অক্ষে, তাই তো। ম্যাগনেটিক ফিল্ড আছে x অক্ষে, তাহলে ইলেকট্রনের ফ্লো যেদিকে হচ্ছে তার সাথে ম্যাগনেটিক ফিল্ডটা কিভাবে আছে, পারপেন্ডিকুলার। তাহলে এবার এই ম্যাগনেটিক ফিল্ড ওই যে ইলেকট্রন ফ্লো করছে তার উপরে কি দেবে, ফোর্স দেবে। আমরা জানি একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে কোনো চার্জ পার্টিকেল মুভ করলে ম্যাগনেটিক ফিল্ড ওই চার্জের উপর ফোর্স দেয়। তাহলে ডিউ টু দ্য ম্যাগনেটিক ফিল্ড এই যে ইলেকট্রন মুভ করছে উইথ ড্রিফট ভেলোসিটি along নেগেটিভ y axis, তার উপরে এই ম্যাগনেটিক ফিল্ড একটা ফোর্স দেবে। তাহলে ফোর্স অন ইচ ইলেকট্রন ডিউ টু ম্যাগনেটিক ফিল্ড কত হবে, ধরো সেটা Fm, ফোর্স অন ইচ ইলেকট্রন মাইনাস E vd ক্রস b, এই হচ্ছে ফর্মুলা। এবার একটু দেখো ভেক্টর আকারে ভাববে, তাহলে মাইনাস E vd মানে কত, vd মানে vd মাইনাস j ক্যাপ, আর b টা কোন দিকে আছে, x অক্ষের দিকে, তাহলে এটাকে লিখতে পারি bi ক্যাপ। তাহলে এখানে দেখো এই মাইনাস আর এই মাইনাস কত হয়ে গেল, প্লাস। তাহলে হয়ে গেল E VDB, VD আর B সমকোণে আছে, তাহলে ক্রস প্রোডাক্টটা ভাঙলে VDB sin থিটা sin 91 হয়। তাহলে E VDB আর j ক্যাপ আর i ক্যাপ কে গুণ করলে কত হয়, j ক্যাপ ক্রস i ক্যাপ করলে j ক্রস i বলো, j ক্রস i মাইনাস k ক্যাপ হয়, তাহলে মাইনাস k ক্যাপ। তার মানে এই যে ফোর্সটা পাচ্ছ প্রত্যেকটা ইলেকট্রনের উপর ডিউ টু ম্যাগনেটিক ফিল্ড, তার ডিরেকশন কোন দিকে হচ্ছে, মাইনাস কে ক্যাপ, অর্থাৎ নেগেটিভ জেড অ্যাক্সিসে, জেড অ্যাক্সিস উপর দিকে। তাহলে এই ফোর্সটা হবে নিচের দিকে। তাহলে যখনই ইলেকট্রন ফ্লো করছে উইথ ড্রিফট ভেলোসিটি, তাহলে এই ম্যাগনেটিক ফিল্ড যেটা তার সাথে সমকোণে আছে, সে প্রত্যেকটা ইলেকট্রনকে ফোর্স দিচ্ছে EVDB, কোন দিকে, নেগেটিভ জেড অ্যাক্সিসে, অর্থাৎ নিচের দিকে ফোর্সটা কাজ করছে। এই হচ্ছে তোমার Fm। তাহলে ডিউ টু দিস ফোর্স ইলেকট্রনগুলো যখন মুভ করবে নেগেটিভ y অ্যাক্সিসে, তাহলে Fm এর জন্য কি হবে, ইলেকট্রনগুলো নিচের দিকে নামবে, অর্থাৎ প্রত্যেকটা ইলেকট্রন এই ফোর্সের কারণে নিচের দিকে নেমে যাবে। অর্থাৎ কোন দিকে নামছে, তাহলে বটম সারফেসে।
তো ইলেকট্রনগুলো যখন ফ্লো করছে ডিউ টু দিস ফোর্স Fm, ইলেকট্রনগুলো নিচের দিকে নেমে যাচ্ছে, মানে বটম সারফেসের দিকে নেমে যাচ্ছে। অর্থাৎ তার মানে বটম সারফেসে ইলেকট্রনের ডেনসিটি বেড়ে যাবে। তাহলে বটম সারফেসে যদি ইলেকট্রনগুলো নেমে আসে, তাহলে নিচের সারফেসটা যদি নেগেটিভ হয়ে যায় ইলেকট্রন ডেনসিটি বাড়ার কারণে, তাহলে আপার সারফেসটা কি হবে? পজিটিভ। তাহলে উপরের সারফেসটা হয়ে যাচ্ছে পজিটিভ, এখানটায় তাহলে একটা পজিটিভ টার্মিনাল তৈরি হচ্ছে আপার সারফেসে, আর লোয়ার সারফেসটা হয়ে যাচ্ছে নেগেটিভ। দেখো একটা পটেনশিয়াল ডিফারেন্স হয়ে গেল। এটাকেই বলছি আমরা হল ভোল্টেজ। যে যখন ইলেকট্রন ফ্লো করছে, তাহলে প্রত্যেকটা ইলেকট্রনের উপর ম্যাগনেটিক ফিল্ড ফোর্স দিচ্ছে কোন দিকে? নিচের দিকে। তাহলে ইলেকট্রনগুলো আস্তে আস্তে নিচের দিকে নেমে যাবে, অর্থাৎ বটম সারফেসটা নেগেটিভলি চার্জ হয়ে যাবে, ইলেকট্রন ডেনসিটি বেড়ে গেল, আর আপার সারফেসে তাহলে পজিটিভ হয়ে যাবে। তাহলে উপরে প্লাস নিচে মাইনাস, তার মানে এই দুটো সারফেসের মধ্যে একটা পটেনশিয়াল ডিফারেন্স হবে। সেই পটেনশিয়াল ডিফারেন্সটাকে আমরা বলছি হল ভোল্টেজ। তাহলে এবার পটেনশিয়াল ডিফারেন্সটা কত হলো? লেট potential difference between upper and lower surface, ধরো V suffix H, all voltage তো তাই জন্য V suffix H লিখলাম। তাহলে যদি এবার উপরে আর নিচে পটেনশিয়াল ডিফারেন্স হয়, ভালো করে দেখো উপরে আর নিচের সারফেসের মধ্যে একটা ডিসটেন্স আছে, কতটা? V। এই আপার সারফেস আর বটম সারফেসের মধ্যে সেপারেশন V। তাহলে ডিউ টু পটেনশিয়াল ডিফারেন্স এবার এই ব্লকটার ভেতরে একটা ইলেকট্রিক ফিল্ড প্রডিউস হবে। ডিউ টু পটেনশিয়াল ডিফারেন্স উইদিন দিস ব্লক তোমরা একটা ইলেকট্রিক ফিল্ড পাবে। তাহলে ইলেকট্রিক ফিল্ডের ইন্টেন্সিটি কত হবে? ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড E, সেটা আমরা জানি পটেনশিয়াল ডিফারেন্স বাই ডিসটেন্স VH বাই B, VH বাই B। এবং এই ইলেকট্রিক ফিল্ডটা কোন দিকে হবে? ইলেকট্রিক ফিল্ড সবসময় প্লাস থেকে মাইনাসের দিকে হয়, আপার সারফেসটা পজিটিভ, বটম সারফেসটা নেগেটিভ। তাহলে ইলেকট্রিক ফিল্ডটা হবে উপর থেকে নিচের দিকে, এটা হলো ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন। এবার যখনই ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট হবে, তাহলে এই ইলেকট্রিক ফিল্ড প্রত্যেকটা ইলেকট্রনকে ফোর্স দেবে। ইলেকট্রিক ফিল্ডও তো প্রতিটা ইলেকট্রনকে ফোর্স দেবে। তাহলে ফোর্স অন ইচ ইলেকট্রন ডিউ টু ইলেকট্রিক ফিল্ড F suffix E, ফোর্স অন ইচ ইলেকট্রন ডিউ টু ইলেকট্রিক ফিল্ড F suffix E কত হবে? মাইনাস অফ E ইনটু ক্যাপিটাল E। তাহলে মাইনাস E VH বাই B, মাইনাস E VH বাই B, এটা হলো ফোর্স অন ইচ ইলেকট্রন। তাহলে এটা কোন দিকে হচ্ছে? এটা তাহলে কোন দিকে হবে এই ফোর্সটা? এই ফোর্সের ডিরেকশন কোন দিকে হবে? দেখো এটা ইলেকট্রনের উপর ফোর্স, আমরা জানি ইলেকট্রনের উপরে ফোর্স কোন দিকে হয়? প্রাবল্য যেদিকে থাকে তার বিপরীত দিকে। তাহলে প্রাবল্যটা দেখো নিচের দিকে আছে, ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড নিচের দিকে, তাহলে ইলেকট্রনের উপরে এই ফোর্সটা হবে উপরের দিকে। তাহলে ফোর্স অন ইচ ইলেকট্রন ডিউ টু ইলেকট্রিক ফিল্ড সেটা হবে আপওয়ার্ড FE। তাহলে এবার দেখো এই প্রত্যেকটা ইলেকট্রন তার উপরে দুটো ফোর্স চলে আসছে, একটা FE একটা FM। তাহলে প্রথমে ইলেকট্রনগুলো নিচের দিকে নামলো, যেই নিচে নামলো নিচের সারফেসটা হয়ে গেল মাইনাস, উপরের সারফেস হয়ে গেল প্লাস, সঙ্গে সঙ্গে পটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট হলো, সেখান থেকে তৈরি হলো ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ড প্রত্যেকটা ইলেকট্রনকে ফোর্স দিচ্ছে কোন দিকে? উপরের দিকে। তাহলে ইলেকট্রিক ফিল্ডের ফোর্সটা আপওয়ার্ড আর ম্যাগনেটিক ফিল্ডের ফোর্সটা ডাউনওয়ার্ড। তাহলে আফটার সাম টাইম এই দুটো ফোর্স ব্যালেন্স হয়ে যাবে, তখন আর কোনো ইলেকট্রন নিচের দিকে নামবে না, তখন তারা সোজা চলে যাবে, আর কোনো ইলেকট্রন নিচের দিকে নামবে না। তাহলে এবার সাম্যাবস্থা যখন আসবে তখন এই দুটো ফোর্স কি হবে? ইকুয়াল, এক ইকুইলিব্রিয়াম, দুটো ফোর্স ইকুয়াল হয়ে যাবে। তাহলে এক ইকুইলিব্রিয়াম সাম্যাবস্থায় দুটো ফোর্স ইকুয়াল হবে। তাহলে অর্থাৎ মড ভ্যালু অফ FE আর মড ভ্যালু অফ FM সমান হয়ে যাবে, তখন এটা ব্যালেন্স হবে, আর কোনো ইলেকট্রন নিচের দিকে নামবে না। তাহলে FE এর ভ্যালু কত? EVH বাই B, আর FM এর ভ্যালু EVDB। তাহলে এখান থেকে দেখো তুমি VH এর ভ্যালু পেয়ে গেলে, কত পেলে? হল ভোল্টেজটা VH ইকুয়াল টু B VD ইনটু ক্যাপিটাল B, এটাকে বলে হল ভোল্টেজ। হল ভোল্টেজ। এবার এটাকে আরেকটু মডিফাই করতে পারি আমরা, দেখো এখানে লিখছি VH ইকুয়াল টু B ইনটু VD। এবার VD এর মানটা বসাতে পারো, VD এর ভ্যালু দেখো বার করা আছে, যে VD এর ভ্যালু I বাই NEA, তাহলে এভাবেও তুমি লিখতে পারো, এটা হচ্ছে ইকুয়েশন অফ হল ভোল্টেজ। তাহলে যখনই একটা ব্লকের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করছে, তাহলে যেদিকে কারেন্টটা যাচ্ছে তার সাথে পারপেন্ডিকুলারলি যখন তুমি একটা ম্যাগনেটিক ফিল্ড দিচ্ছ, তখন আপার আর লোয়ার সারফেসের মধ্যে একটা পটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট হচ্ছে। এই পটেনশিয়াল ডিফারেন্সটাকে বলে হল ভোল্টেজ। আর ঘটনাটা যেটা ঘটলো, এই ঘটনাটাকে বলা হয় হল এফেক্ট।
ঠিক আছে, এটা টেস্ট পেপারে প্রচুর আছে এই কোশ্চেনটা, এটা দিয়ে নিউমেরিক্যালও দিতে পারে, প্রুফও করতে দেয়। কথা বোঝা গেল? তাহলে এই হচ্ছে তোমার ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, তোমার চ্যাপ্টার শেষ হয়ে গেল। আমরা পরের ক্লাসে অল্টারনেটিং কারেন্ট শুরু করব। তো তোমরা ভালো করে এটা আগে দেখে নেবে, শোনো, ঠিক আছে? এবার